বিশ্বকাপ শেষ হয়ে গেল না? সেই সাথে ওয়ার্ল্ড কাপ ক্রেজও আসলে শেষ। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল তিতুমির এবং আমাদের সঙ্গে আজকেও আছেন সেই মানুষটাই যিনি নন্দিত এবং নিন্দিত একই সঙ্গে, হাবিবুর রহমান। আজকে তার মুখে একটু হাসি আছে। গতকালকে আমরা তার সঙ্গে যখন কথা বলেছিলাম এর আগে, ইউ লুক স্যাড, এবং আজকে আসলে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর কি মনে হচ্ছে? কোনো একটা একটা চাপ শেষ হয়ে গেছে চাপ আসলে। শেষ হয়ে যাচ্ছে। মানে একটা ব্যাপার ছিল, ওই জার্নিটা শেষ হয়ে গেছে। এখন সামনে নতুন দিন, নতুন শুরু। Yeah. ক্লাব ফুটবলে আমি যেরকম ফ্যান ছিলাম, আমি মূলত মানে ফ্যানই তো ছিলাম, ফুটবল ফ্যান, এবং সব দলেরই ফ্যান, কিন্তু পছন্দ অপছন্দ আছে, মানে চয়েস আছে। তো এটা এটা থাকাটা খুব স্বাভাবিক। অনেকে আমাকে এভাবে বলেন আর কি, যে আপনি এক দলকে অনেক বেশি হাইপ দিয়েছেন, বা এক দলকে অনেক বেশি ইয়ে করতে যায় আপনার, আপনি এই ব্যাকল্যাশের শিকার হয়েছেন বা আদার্স। আপনার উচিত সব দল। আমি তো সব দলকে নিয়ে কথা বলেছি। স্পেন নিয়ে আমার মনে হয় 3-4টা ভিডিও আছে, স্পেন কেন এত শক্তিশালী। শুরুর দিকে অনেক ভিডিওই ছিল, পরবর্তীতে আস্তে আস্তে আসলে বাংলাদেশে তো স্পেনের অডিয়েন্স ওরকম হবে না, এক্স্যাক্টলি, আপনার ওই ফ্রান্সের কথাটা audience আমার এরকম মনে হবে আছে না। যে আসলে আপনার অডিয়েন্স কাছে পৌঁছাতে হলে ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি, এটাই এভাবেই আসলে বোঝাতে মিডিয়াম। হবে। এখন ধরেন ব্রাজিল যদি ওই রকম, আমি যদি ব্রাজিলকে ওই রকম কনসিডার করতাম, তাহলে আমি ব্রাজিল নিয়ে ইকুয়াল ভিডিওই আসতো আমার। মানে আর্জেন্টিনা, মেসি সহ যে ভিডিও আসছে, নেইমার, ব্রাজিল সহ এমনই আসতো। বা যদি ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনালিস্ট হইতো, তাহলে তো প্রচুর ভিডিও আসতো বেসিক্যালি, এবং অ্যানালাইসিস তো কে জিততে পারে, কে হারতে পারে, কার কোথায় শক্তি, কার কোন জায়গায় দুর্বলতা। সো আসলে আমি তো ব্রাজিলকে ওইভাবে আঞ্চলিক নতুন প্রজেক্ট কতটুকু কি ওই কনসিডারেশন থেকে আসলে নরওয়ের সাথে ওখানেই আমি যাত্রাটা থেমে যেতে দেখছি। আমার ফাইনাল পর্যন্ত প্রেডিকশন ওয়াজ ওকে। ফাইনালে আমি আসলে বললাম না, আমি যে ব্রেইন থেকে করব না, মন থেকে করব। মন থেকে করবেন। মনের চাওয়াই বলছি যে তবে আপনি আর্জেন্টিনা শুধু জিতুক। ফাইনালে না, আমার মনে আছে আপনি ফ্রান্স স্পেন ম্যাচেও আপনি মন থেকেই করেছিলেন অনেক বেশি, ব্রেনের চেয়ে, বিকজ আপনার ফ্যান পছন্দের কথা বললেন। আজ কিন্তু একটু ফ্রান্স দর্শকদের স্পেনের ইকুয়েশনটা আমি অনেক আগেই দিয়ে দিছিলাম যে আসলে স্পেনই যাবে। কিন্তু মন থেকে আমি ওই দিনও প্রেডিকশন করছিলাম যে ফ্রান্স জিতবে। আচ্ছা, ওটা হয়নি। ইয়া, So, বলতে পারেন যে প্রিয় দুই দল, যেগুলোর প্রতি আমি বায়াসড, বায়াসড। সেখানে সেখানে আসলে বায়াসনেসের জায়গায় বা ফ্যান অ্যাঙ্গেলে প্রেডিকশন কাটে না, তো তখন তো রিয়েলিটি যেটা সেটা বললে আসলে নিজের কাছেই খারাপ লাগবে। তো তখন অন্য কিছু বলতে হয়, মনের চাওয়া যেটা থাকে সেটা বলতে হয়। না, আমি একটু দর্শকদেরও সেটাই জানাতে চাই যে আজকে আসলে আর কি নিয়ে কথা হতে পারে, আমরা আজকে কেন আসলাম। বিশ্বকাপ শেষ হয়ে গেছে, আমরা সব কিছু দেখে ফেলেছি, বাট স্টিল আজকে আসলে আমরা আর ওই জটিল অ্যানালাইসিস, ট্যাকটিক্যাল বিশ্লেষণ এসবে যাব না। আমরা আসলে আজকে গল্পই করব, হ্যাঁ, কেমন গেল বিশ্বকাপটা। এবং দর্শক আপনাদেরও জানাতে চাই, থ্যাংক ইউ ফর দিস জার্নি। আপনারা আমাদের সাথে ছিলেন। এর মধ্যে আমাদের যে আপনাদের জন্য দুটো খুবই সামান্য একটা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আমাদের স্পন্সর ইউএস বাংলা সৌজন্যে, সেটাও চূড়ান্ত হয়ে গেছে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে। এবং আরেকটা জিনিস জানাতে চাই, ঢাকা ফ্ল্যাশ কিন্তু ওয়ার্ল্ড কাপ ক্রেজ শেষ হলেও ফুটবল ক্রেজ শেষ হচ্ছে না। আমরা ফুটবল নিয়ে নিয়মিত এরকম আয়োজনে থাকতে চাই আপনাদের সাথে, যদি আপনারা চান, যদি হাবিবুর রহমানের কথা শুনতে চান। বিকজ আমি পার্সোনালি এই ওয়ার্ল্ড কাপে আপনার সঙ্গে আমার বেশি কাজ করা হয়েছে, এবং আমি আসলে নিজেও অনেক বেশি কী বলে এনলাইটেন হয়েছি ফুটবল নিয়ে কথা বলতে গিয়ে। সো এটা আমাদের মনে হয় সবারই একটা জার্নি। এটা শেষ হয়ে গেল, বাট অফকোর্স এখানে আমি এবং হাবিবুর, আমরা দুইজনের বোধহয় কেউই শেষটা এভাবে হবে চাইনি, বা হ্যাঁ, না, এক্সপেকটেশন এটা ছিল আসলে, এরকমই। হ্যাঁ, এটা আসলে একটু প্রকৃতির সাথে অন্যায় হয়ে যেত কালকে যদি আর্জেন্টিনা জিততো। কারণ ট্রু, আমারও তাই এইভাবে মনে হয়েছে যে খেলে কোনো না, দল যদি একেবারেই না। বিশ্বকাপ জিতে যায়, মানে স্পোর্টসে আমি ডিজার্ভিং শব্দটা অনেক সময় মনে হয় যে ইউজ করার কিছু নাই, কারণ ডিজার্ভিং বলে কিছু হয় না, যারা দিন শেষে যেভাবে হোক জেতে তারাই। কিন্তু আমার মনে হয় কালকে আসলে স্পেন ডিজার্ভিং ডিজার্ভ করে। শব্দটার অনেক গুরুত্ব তৈরি হতো। yeah. কারণ কাল যদি স্পেন হেরে যেত, আর 15 মিনিট পরেই তো পেনাল্টি শুট আউটে যেত, গল্প ভিন্ন হয়ে যেতে পারতো, হয়তো যেত, কারণ এমিলিয়ানো মার্টিনেজ যেভাবে আসলে একদম শুরু করেছিলেন, হয়তো ওইটা আমাদের আরেকটা প্রেডিকশন ছিল না, যে এমিলিয়ানোর একটা দিন তো আছে, এখনো খেলে নাই, কালকে সেই দিন কিনা। হ্যাঁ, ওই সময় ওই আসলে আর্জেন্টিনার একলা প্লেয়ার আর কি, একা এমিলিয়ানো মার্টিনেজ। মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালে 11টা সেভের হিস্ট্রি এতদিন ছিল না, এটা সে একটা রেকর্ড করছে, অসাধারণ। বেসিক্যালি ওইটাই, মানে ফুটবল জিতছে, ট্রু, ফুটবল জিতছে। কারণ অল এগ্রি। ধরেন আর্জেন্টিনাকে আমি এভাবে খেলতে কখনোই দেখিনি। মেসি খেলার সুবাদে আমি ম্যাক্স আর্জেন্টিনা ম্যাচই আমার দেখা হইতো।
এইভাবে খেলতে দেখিনি। এমনকি ধরেন 2018 যে আর্জেন্টিনা ছিল, খুবই বাজে টিম, Yeah. তারাও চেষ্টা করতো অ্যাটাক করার, অ্যাটাকে ওঠার, সাহসী খেলা। হুম, হুম, হুম। এবং ফ্রান্সের সাথে তাদের রাউন্ড অফ 16 16 এর হারের ম্যাচটা। রেজাল্টটা ছিল 4-3। দে ফট, তারা ফাইট করেছে, কিন্তু এই আর্জেন্টিনা ফাইটিং স্পিরিট তো ছিলই না, তারা চেয়েছিল জাস্ট ডিফেন্সিভ খেলে খেলে 120 মিনিট, এরপর শুট আউট। Yeah, এটা একদম শুরু থেকে মনে হচ্ছিল ক্লিয়ার প্ল্যান। একদম, একদম। তো সেই প্ল্যানের সবচেয়ে বড় হিস্সা ছিল এমিলিয়ানো মার্টিনেজের কাছে, সে তার দায়িত্ব ঠিকঠাক পালন করছে। ডিফেন্সিভ দুইটা সেন্ট্রাল ডিফেন্ডার কোলাপস করার কারণেই আসলে হয়তো এই প্ল্যানটা ওইভাবে হয়তো ক্রিস্টিয়ান রোমেরো মাঠে থাকলে এই মানে ওই ডাটি ফুটবলটা খেলে হয়তো স্পেনকে তারা হারাইতেও পারতো। এই ডাটি ফুটবলের জয় হইলে আসলে ফুটবলের থেকে মানে আমি যেই কারণে ফ্রান্স হয়েছি আর কি, রাগে ক্ষোভ থেকে, যে ইতালিয়ান ওই এই ফুটবলটা আর কি, এটা গা জ্বালাই দেওয়া ফুটবলটা আর কি, না জিদান শেষ পর্যন্ত টেম্পার কুল রাখতে পারে নাই। স্পেন এখানে আসলে অনেক বেশি টেম্পার কুল রেখেছে, হিট নিয়েছে, ফাউল নিয়েছে, অন্যান্য বিষয়ে মানে আর্জেন্টিনা প্লেয়াররা চেষ্টা করছে যে স্বাভাবিক খেলা বিঘ্নিত যেন হয়, মানে তর্কাতর্কি মারামারি সিচুয়েশনগুলো যত বেশি কাউন্ট হবে, টাইম ওয়েস্ট হবে, তত পেনাল্টি শুটআউটের দিকে যাবে। আপনার মনে আছে কিনা ফাইনালের আগে আমরা ইন্ডিপেন্ডেন্ট একটা আলোচনায় বসলাম এবং সেখানে আমি বলছিলাম যে আর্জেন্টিনা উইল প্লে ডাটে, ডার্টি এবং আপনি তখন বলেছিলেন স্পেন সেটাতে পা দেবে না, হ্যাঁ, and actually it happened. রাইট। স্পেন যদি ডাটি ফুটবলে পা দিত তাহলে সেটা স্পেনের জন্য অনেক ক্ষতিকর হয়ে যেত। আর্জেন্টিনা সেটাই চাইছিল, প্রভোগ করছিল তারা হ্যাঁ, বারবার। কিন্তু স্পেন সেটাতে রেসপন্স করেনি এবং ম্যাচ শেষে একটা ইনসিডেন্ট ছিল পারাদেসের। আমি এইটাতে আসতাম যে আসলে খেলার মধ্যে ঠিক আছে, হয়েছে বাসি শেষ, খেলা শেষ, এরপরে কি জেন্টলম্যান গেম ভাই, আপনি হাত মেলাবেন, অপোনেন্টকে আপনি ইয়ে করবেন। স্পেন যেভাবে মেসিকে অ্যাডমায়ার করে, বিশেষ করে বার্সেলোনা লা মাসিয়া, সেই জায়গাটুকু থেকে মেসির ওই ওই বার্সেলোনা ইমেজটাতে দাগ লাগানো উচিত হয় নাই। এটা মেসির টিমমেটদের থেকে এই জিনিসটা আসবে। ধরেন একটা সত্যি বলতে আলভারেজ আর মেসি ছাড়া মানে ওই হাম্বল নেচারের বাকি প্লেয়ার খুঁজে পাওয়া মুশকিল আর্জেন্টিনায়। এটা হয়তো ওদের নেচার, কিছু করার নেই আসলে। লাতিনে ব্রাজিলই মনে হয় একটু ভদ্র ফুটবল খেলে এখন, কারেন্ট জেনারেশনটা, কারণ এরা ম্যাক্স ইউরোপিয়ান ক্লাবে খেলে এবং এদেরকে ওই উগ্রতা বা অ্যাগ্রেশন শো করতে দেখা যায় না। আর নাহলে লাতিন টিম, প্যারাগুয়ে বলেন, কলম্বিয়া বলেন, উরুগুয়ে বলেন, আদার্স সবাই এটা তাদের নেচার, ফুটবল খেলার একটা নেচার, মানে ডিস্টার্বিং বিরক্তি। প্যারাগুয়ে যেটা ফ্রান্সের সাথে করেছে তো শেষ রক্ষা হয়নি, আর্জেন্টিনাও স্পেনের সাথে করেছে, শেষ রক্ষা হয়নি। দিন শেষে ফুটবলের জয় হয় আসলে। আর আফসোসের জায়গাটা হচ্ছে আর্জেন্টিনা ফ্যানদের এটা যে মেসির হয়তো শেষ। মেসি তো মেসি, মানে যে কোনো কোচের দলে মেসি থাকলে তার প্ল্যান করা উচিত মেসির পায়ে কত বেশি বল যাবে, সেই পরিবেশটা তৈরি করা যদি সঠিক খেলতে হয় একদম। আর অপোনেন্ট কোচের চিন্তা থাকবে যে মেসির পায়ে যত কম বল দেয়া যায়। তো সেই কাজটা স্পেন করেছে আর আর্জেন্টিনা ডিপ সিটিং করে গেছে। না, সেই কাজটা স্কালোনিও করছে যে মেসির পায়ে যাতে কম বল যায়, কেমনে হ্যাঁ, ইয়ামালকে আটকানো যায়, এই চিন্তা করতেই সে সেটাই ম্যাচটা আসলে শেষ করে দিছে। মানে ম্যাচটা শেষ হয়ে গেছে আসলে। ধরেন আর্জেন্টিনা মিডে পুশই করে নাই, বডি পুশ করে নাই উপরের দিকে, আপার হ্যান্ডে, এবং যখনই বল গেছে পেছন থেকে লং বল খেলছে। উইং ধরে ওঠার যে চেষ্টা, সেটার জন্য উইঙ্গার লাগে, উইঙ্গারই নামায় নেই। অথচ স্পেন পরে উইঙ্গার, প্রপার উইঙ্গার ইন্ট্রোডিউস করে নিকো উইলিয়ামস দিয়েই কিন্তু ম্যাচটা একদম। সো উইং প্লে, মডার্ন ডে গেমে উইং প্লের গুরুত্ব কতখানি Yeah. সেটা তো আর একবার প্রমাণ হইলো। এবং আর্জেন্টিনায় মানে নিকো পাজ, ভ্যালেন্টিন বার্কো, এদের মতো প্লেয়ার বেঞ্চে পড়েছিল। ইয়াং ফ্রেশ ব্লাড দিয়ে স্পেন ওয়ার্ল্ড কাপ ডমিনেন্স শো করেছে আর উনি ইয়াঙ্গারদেরকে ট্রাস্ট করেননি। এবং কাতারে আমার মনে হয় সৌদির সাথে না হারলে এনজো ফার্নান্দেজ কখনো রেগুলার একাদশে নিয়মিত হতে পারতেন না। সৌদির সাথে হারের ধাক্কাটা থেকেই উনি আসলে কিছু বুড়ো সরিয়ে ইয়াং এনার্জি দিয়েছেন। ধরেন ইয়াং প্লেয়াররা 22-এ ওনাকে ওয়ার্ল্ড কাপ উপহার দিয়েছেন, কিন্তু উনি আর তাদেরকে ট্রাস্ট করেননি। ধরেন ডি পল আর প্যারাদেসি ছিল আর্জেন্টিনা মিডফিল্ডের উইক লিঙ্ক। এই জায়গাটুকুতে মানে এনজো ম্যাকালিস্টারের পাশাপাশি উনি কিন্তু নিকো পাজ এবং ভ্যালেন্টিন বার্কোকে বিশ্বাস করতে পারতেন এবং রাইট। ইয়াং এবং এক্সপিরিয়েন্সের মিশেলে একটা ব্যালেন্সড মিড তৈরি হতে পারতো। এবং আর্জেন্টিনা হয়তো মানে যেই পরিমাণ রোলার কোস্টার রাইডের মধ্য দিয়ে বাকি ম্যাচগুলোতে যাওয়া লাগছে, স্ট্রঙ্গার মিডফিল্ড থাকলে হয়তো যাওয়া লাগতো না, অনেক আগেই ম্যাচ বের হয়ে যেত। ওই তো একটু সাহসী সিদ্ধান্ত নিলে মেসি যখন বল পায়, ওরা যখন ফ্রেশ ব্লাডগুলো যখন সামনের দিকে দৌড়াতো, মেসি প্লেমেক করতো, ব্যাপারটা একটু, গল্পটা একটু ভিন্ন হইলেও হইতে পারতো। ফাইনাল আসছে, মানে তাদেরকে ফাইনালের আগ পর্যন্ত ওইভাবে বাজিয়েই দেখা হয়নি।
ওই সুযোগে ট্রাস্টই করা হয়নি। গ্রুপ স্টেজে ম্যাচগুলো বের হওয়ার পরেও উনি ওনার সেই পুরনো সেটআপেই পড়েছিলেন হ্যাঁ। এবং সিমিলার স্টেজে মিশরের সাথে বাজে খেলার পরে মানে যে কোনো ম্যানেজার মিশর কিন্তু পুরা মিডফিল্ড ধরেই আর্জেন্টিনার বক্সে ঢুকছে 2 বার। যেই কোনো ম্যানেজার অ্যাকচুয়ালি ডিসিশন নিতেন ডিপল এবং পারাদেসকে আসলে এরপরে ওয়ার্ল্ড কাপে সুপার সাব ছাড়া সাব Continue না হিসেবে করার। নামানো ছাড়া আর কখনো স্টার্টিং 11-এ রাখতেন না। নিকো পাজ এবং বারকোই আসতো হয়তো, এবং মানে সিচুয়েশনাল ওয়াইড তারও বেশি পাইতেন। মেসি প্রয়োজনে যখন উইংয়ে চলে যায় তখন নিকো পাজ মিডে আসতে পারতেন মেসির জায়গায়, আরও বেশি ব্যালেন্সড সিচুয়েশন তৈরি করা সম্ভব ছিল। আচ্ছা ধরেন আর্জেন্টিনার আপনার কাছে নিয়ারলি একটা মেসি আছে আর একটা ফিউচার মেসি আছে, তো আপনি একসাথে কিন্তু 2টা মেসি ইন্ট্রোডিউস করাতে পারতেন প্লে মেকিং এর ক্ষেত্রে। মানে না, এটা তো আপনি কয়েকবারই বলছেন। হ্যাঁ, নিকোবাসকে একটু আমি মেসির পেছনে নিকোপাসের- রেখে মেসিকে সামনে রেখে জিনিসটা করা মেসিকে যেত। যেহেতু আপনি হাই আপ পিচ রাখছেন, একটু পিছন দিকে নিকোপাসকে রাখলে ডিপলের চেয়ে এক্সট্রা সার্ভিসটা পাওয়া যেত, ভালো সার্ভিসটা পাওয়া যেত। কারণ কোমোর মতো টিমকে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করানো এবং সেই প্রজেক্টের লিডার হওয়া কিন্তু চারটিখানি ব্যাপার নয়। এবং বিটুইন দ্য লাইন যেই প্লেয়ার অপারেট করতে পারে, যেই প্লেয়ারের ড্রিবলিং ক্যাপাবিলিটি ভালো, লাইন ব্রেকিং ক্যাপাবিলিটি ভালো, সেই প্লেয়ার তো একটা অ্যাসেট। রাইট। সেই অ্যাসেট বেঞ্চে পচে মূল্যে এই দিন তো দেখাই লাগবে। আর্জেন্টিনা আর কে ছিল যে ভালো, মানে ঘুরে ফিরে মেসিই করছে ড্রিবলিং? এভরিথিং ম্যাকালিস্টার ফর্মে উঠানামা ছিল। সো ম্যাকালিস্টারের পজিশনটাতেই আপনি প্লেয়ার এক্সচেঞ্জ করতে পারতেন বেশি। এনজো, নিকোপাস, বার্কো এরা আসলে স্টার্টার হওয়ার মতো। আচ্ছা, কালকে যেহেতু এই স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছেই, তো সেখানে এনজোর রেড কার্ডটা তো আসলে এটারই খেসারত, বিকজ এনজো ওয়াজ মানে এখন এনজো অ্যাসাইন্ড টু হচ্ছে ডু দ্যাট। বল প্লেয়িং প্লেয়ার। শুনেন, এরা বল নিয়ে খেলতে পছন্দ করে। একটা ম্যাচে যখন আপনার কন্ট্রোলে আর বল থাকবে না, তখন বলের দখল নিতে যাই রেড কার্ডটা খাইছে। এরা হচ্ছে হারাম বল সিস্টেমের প্লেয়ার না, না, এরা ডিফেন্সিভ ফুটবল সিস্টেমের প্লেয়ারই না, অ্যাটাকিং সিস্টেমের প্লেয়ার। সেসব প্লেয়ারকে যখন আপনি মানে এক্সট্রা ডিফেন্সিভ ওয়ার্ক রেট দিয়ে ফালায় রাখবেন এবং যাদের কাছে ক্লিয়ার কোনো ভিশন নাই যে বল উইনিং করার পরে কি করবে? মানে এরপরে কি হবে, ওই স্ট্র্যাটেজি যখন আপনি তাদেরকে দিতে পারবেন না, ওই আইডিওলজি যখন তারা দিতে পারবেন না, বল পাওয়ার পর বাইরে মেরে দাও, লং বল মেরে দাও, এই টাইপের সিচুয়েশন, তখন ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। ইনজোর কার্ডটা প্রথমে যে ফাউল, যেটা মানে রেফারির কাছে ফাউলের আবেদন করে আসলে অ্যাগ্রেশন দেখায় যে লাল মানে ইয়েলো প্রথমটা খাইছে, সে বল নিয়ে ব্রেক করার চেষ্টা করছে, মানে নিজে একা চলে যাওয়ার চেষ্টা করছে। তো লোন উলফ হইলে তো এরকমই হবে, সামনে পিছে কেউ নাই, আশেপাশে সব খালি। এই কারণে তো 2-3টা প্লেয়ার দ্বারা বডিড হয়ে সে বলটা হারাইছে। বল হারাই সে আসলে ফাউলের আবেদন করছে, অ্যাগ্রেশন শো করছে, কার্ডটা খাইছে। এরপরে কুবার্সির সাথে টাসেলে গিয়ে আসলে বল মিস করে তার সেকেন্ড ইয়েলোটা হয়ে গেছে। তো এই ধরনের সিচুয়েশনে এই জিনিসগুলাই কামিং, যে প্লেয়াররা সারা বছর এই জিনিস খেলে অভ্যস্ত না, লো ব্লক খেলা অভ্যস্তই না, তাদেরকে দিয়ে এই কাজটা আপনি 10 মিনিট করাইতে পারেন, 15 মিনিট করাইতে পারেন। যখন লিডে আছেন 10-15 মিনিট ডিফেন্ড কিন্তু এটা তো অলমোস্ট 50 মিনিটস এর মতো হয়ে গেছিল, তাই না? এক্সট্রা 30 মিনিটস আর ওই ম্যাচের আরো 120 মিনিট 120 মিনিট সেম সিনারিও, তাহলে কেমনে ম্যান, এটা হয় না আসলে। মানে আর্জেন্টিনা তো মানে এখন ব্যাপারটা হয়েছে যে আর্জেন্টিনা ছিল ফুটবলের স্বৈরাচার, মানে টানা 5টা ফাইনাল খেলা, 5টা জিতে যাওয়ার মতো ঘটনা ঘটলে এটা স্বৈরাচারই ব্যাপার হয়ে যেত। পুরো পৃথিবীর ন্যাচারাল ব্যালেন্স নষ্ট হয়ে যেত। কালকের দিনে মনে হয় গোটা বিশ্বই চাইছে আর্জেন্টিনা হারুক। মানে হাফ ছেড়ে বাচ্ছে, আমি তো দেখতেছিলাম মানে নাইলে অন্যদের ফিফার কথাবার্তা। এই সমস্ত ন্যারেটিভ হ্যাঁ। আরো 4 বছর আরো সহ্য আরো করা আরো লাগবে। শুনতে হতো, দ্যাটস ট্রু। এবং সেক্ষেত্রে মেসির গোল্ডেন বল না পাওয়াটাও বোধহয় এটারই একটা ফ্যাক্টর, ন্যারেটিভের কাউন্টার ন্যারেটিভ যাতে হয় এবং যাতে করে আর্জেন্টিনা ফ্যানদেরও তর্ক করার একটা প্যাটার্ন থাকে যে মেসি কেন তাইলে গোল্ডেন বল পেল না। ওই জিনিসটা মানে চাপ সরিয়ে অন্যদিকে চাপ দেওয়া বা ন্যারেটিভকে বদলানোর চেষ্টা থেকেই আসলে রড্রির গোল্ডেন বলটা পাওয়া বেসিক্যালি। আর রড্রি আসলেই দুর্দান্ত খেলছে, এটা তো বলতে হবে। 2024 সে তো ধরেন ব্যালন এক প্রকার মেসিকে যদি আপনি বাদ দিয়ে দেন, হ্যাঁ, টেবিলেই না আনেন, তাহলে রড্রি ডিজার্ভিং উইনার। রড্রি ডিজার্ভিং উইনার, দ্যাটস ট্রু। মেসিকে বাদ দেয়াই মানে আপনি যদি এখন এই গোল্ডেন বলের জন্য গোল অ্যাসিস্টের হিসাব নেন তাহলে আসলে মেসি, কিন্তু যদি ইম্প্যাক্টের হিসাব নেন তাহলে প্রবাবলি রড্রি। না, ইম্প্যাক্ট তো মানে যদি আপনি বলেন যে বিশ্বকাপের সেরা খেলোয়াড়কে নিজের দলকে একা টেনে নিয়ে আসে মেসি, এটা তাহলে ওই বিশ্বকাপের সেরা খেলোয়াড় দেয়াই হয় এই সূত্রে। তা না হলে 14 সালে টমাস মুলারই জিততো। হ্যাঁ, দল একা টানা আর ইম্প্যাক্ট স্পেন টিমে সবাই ইম্পর্টেন্ট। রড্রি ইজ নট দ্য অনলি ওয়ান, এভরিওয়ান পারফর্মড। যে আসছে যখনই যার কাঁধে দায়িত্ব সেই পারফর্ম করছে।
সো ইভেন কুকুরেও সেই হিসেব করলে ধরেন গোল্ডেন বল পাওয়ার মতো। পেদ্রো পোরো সিমিলার। তারপরে ধরেন স্পেনের যদি আপনি প্লে মেকিং অ্যাসপেক্ট এবং গোল স্কোরিং চান্স এবং হাই এক্সজি অ্যাসিস্ট এগুলা টানবেন, দেখবেন যে অল্প মিনিট খেলা পেদ্রি সবার উপরে। সো সব কিছু টান দিলে বেসিক্যালি যেটা দাঁড়ায় সেটা হচ্ছে টিম গেমের খেলা ফুটবল। সেখানে রড্রি ওয়াজ গাই, ক্যাপ্টেন, লিডার। ওই লিডারশিপ ইয়াটা থেকেই আসলে গোল্ডেন বলটা এসেছে। কিন্তু এটা হচ্ছে ধরেন বাকি কন্ট্রোভার্সিগুলোকে ডিবাঙ্ক করার জন্য। এখন আর আপাতত আগামী 4 বছর ফিফা রেগড আর্জেন্টিনা ফিফাকে এই জিনিসগুলো আর আসবে না, বরং আর্জেন্টিনা ফ্যানদের অভিযোগের জায়গা তৈরি হবে। তো সেই জায়গাটা থেকে আসলে এটা একটা সেফ সাইড প্লে বলতে পারেন বাই ফিফা। অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনাকে তো এখন আসলে ফ্যানদের একটু চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতেই হবে। হ্যাঁ, একটা রিভিল প্রসেস হবে, তো সেটা কেমন কি হবে জানা যাচ্ছে না। এবং লায়নেল মেসি আদৌ খেলবেন কিনা এটারও এখনো নেই। এবং সে কালকে কোনো কথাই বলে নাই মিডিয়ার সাথে, এগুলি কোনো কিছুই জানায়নি। এবং স্কালোনি খালি একটা লাইন বলছে যে দেখেন মেসি ও যতদিন মানে ও যতক্ষণ না বলবে যে আমি আর খেলবো না, ততক্ষণ আসলে এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। সেটাই। সো বাস্তবতা হচ্ছে এটাই। স্কালোনি বলছে সে প্রেসিডেন্টের সাথে কথা বলবে তার নিজের বিষয় আসয় নিয়ে। তার নিজের হচ্ছে কি, আর্জেন্টিনা এএফ এর সঙ্গে তার চুক্তি ডিসেম্বর 2026। সো এরপরে ধরেন আর্জেন্টিনার বড় অ্যাসাইনমেন্ট 2028 কোপা ওয়ার্ল্ড কাপের বাছাই তারপর শুরু হবে 30-এর। সো স্কালোনি উইল কন্টিনিউ অর নট সেটাও আসলে জানা যাবে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে। এই ফুটবল ফিলোসফি থাকলে আর কন্টিনিউ করা উচিত না। সেক্ষেত্রে তার সঙ্গে যারা আছে স্কালোনি আইমার, একটা না একটা আয়ালা। সময় এক্সপোজ হতেন, কারণ ওনার এই টাইপের সিনারিও 21-এর আশেপাশেও ছিল। ম্যাচগুলোতে দেখা গেছে আসলে এরকম 1-0 গোলে জেতা, একটুখানি হারাম বল টাইপের সিস্টেম করা, মানে এই টাইপের ডিফেন্সিভ ডিসপ্লে এটাও তার মধ্যে আগে থেকেই ছিল। পরে আস্তে আস্তে ইভলভ হয়ে গেছে, মেসির অ্যাটাকিং থ্রেডে যুক্ত হয়ে একটু অ্যাটাকিং ফুটবল খেলছে, নাহলে ডিফেন্সিভ মাইন্ডসেটটা আগে থেকেই ছিল অ্যাকচুয়ালি। সো ওই জায়গাটা থেকে বলা হয় যে আর্জেন্টিনাকে যদি ইউরোপের সাথে কম্পিট করতে হয়, কারণ দেখেন ক্লপ চলে গেছে জার্মানিতে, তো জার্মানি স্টাইলে ফেরত যাচ্ছে। গার্দিওলা হয়তো ইতালিতে যাচ্ছেন, আনচেলত্তি ব্রাজিলে আছেন, তারপরে টমাস টুখেল ইংল্যান্ডে ইউরো পর্যন্ত থাকবে। টমাস টুখেল ইংল্যান্ডে এবং জিদান সাইন করেছেন ফ্রান্সে। সো ইউরোপিয়ান ফুটবলের সাথে যদি টক্কর দিতে হয় তাহলে ওই লেভেলের মাইন্ডসেট লাগবে, অ্যাটাকিং ফুটবল খেলানোর সুনির্দিষ্ট পরিকল্পনা লাগবে, এবং টিমের মোটিভেশন টিকায় রাখতে কিছু প্লেয়ারকে বাদ দিতে হবে, যেমন ডিপল, পারাদেস, এই টাইপের পুরনো যে প্লেয়ার, এই পুরনো প্লেয়ারকে ওভার ট্রাস্ট করার টেন্ডেন্সি থেকে বেরোয় আসতে হবে। এটা মনে হয় না আদৌ উনি পারবেন। সো ওনার আসলে এই জবটার থেকে বের হওয়া উচিত। আরও আইমার এখন আছেন, তিনি যদি চার্জ নেন সেক্ষেত্রে হয়তো পাবলো আইমার নিজেও অ্যাটাকিং মাইন্ডসেটের মানে নাম্বার 10 ছিলেন, সো তিনি নিশ্চয়ই এরকম ডিফেন্সিভ ফুটবল খেলাতে চাইবেন না। তার একটা আইডিওলজি তৈরি হতে পারে। আর আরও মানে এমনিতেই লার্জার স্টেজে এক্সপিরিয়েন্সড হয়েছে। আচ্ছা, টুকটাক কিন্তু সিমিওনের নাম শোনা যাচ্ছে। এইটা হইলে তো মানে এই কালকের ফাইনালে যা কিছু দেখছে আর্জেন্টিনা ফ্যানরা তখন আসলে তেতো হয়ে যাবে। মানে কালকের ফাইনালে যা কিছু দেখা হয়েছিল এর চেয়েও বিশ্রী কিছু আসতে পারে। বাদ, তাহলে এই প্রসঙ্গে আর যাবোই না। কিন্তু আপনার কথা শুনে মনে হলো তাহলে ইন্টারেস্টিং হবে যে পর্তুগালের কোচ কে হবে নতুন, তাই না? এটা দেখা, বেলজিয়ামেরও একজন কেউ না কেউ আসবে নতুন দায়িত্বে। সো ইউরোপিয়ান পর্তুগাল তো গোল্ডেন জেনারেশন চলতেছে আসলে। এখন যদি কোনো ট্যাকটিক্যাল ম্যানেজারের হাত পড়ে, লেটস সে হোসে মরিনিও তো আসলে রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়ে বসে আছে, সো উনিও যদি ন্যাশনাল সাইডে যাইতেন তাহলে পুরনো খিলাড়িদের একটা ক্লাব ফুটবল একদম বিরাট একটা জমে যেত আর কি, জমে ক্ষীর হয়ে যেত। এখনো 4 বছর সময় আছে। রিয়াল মাদ্রিদের চাকরি উনি কতটুকু কন্টিনিউ করতে পারেন এটাও একটা ব্যাপার। 2 সিজনে চলে গেলে হয়তো নেক্সট ডেস্টিনেশন পর্তুগালও হতে পারে। বাট লঙ্গার টার্মে কাজ করতে চাইলে পর্তুগাল এখন থেকেই কাউকে চিন্তা করা উচিত। ওকে, আচ্ছা, রড্রির গোল্ডেন বল, এমবাপ্পের গোল্ডেন বুট, এটা তো আগেই দিনে ডিসাইড হয়ে গেছে। ইয়াং প্লেয়ার কুবার্সি আমরা বোধহয় প্রেডিক্টই করছিলাম আমাদের আলোচনায়, এবং বেস্ট গোলকিপারও আসলে সিমোনই হওয়ার কথা। সো স্পেন টেকস ইট অল। হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাবসলিউটলি, শুধু গোল্ডেন বুটটা ছাড়া এমবাপ্পের দখলে সবই দিছে, ট্রফি থেকে শুরু করে এভরিথিং। মজা লাগছে ওই পুরস্কারের ওখানে
ট্রাম্পকে কোনোভাবেই সরানো যাচ্ছিল না, হ্যাঁ, পরে হ্যাঁ, ওই ইনফ্যান্টিনো scene টা গিয়ে আসলে- টাইনা নিয়ে গেছে। হ্যাঁ, মানে তারে আসলে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আপনার এখানে কাজ শেষ, ওটা সেলিব্রেট করে। হ্যাঁ, ও কিন্তু বুঝছে, ও বুঝে শুনেই থাকছে যে আমি থাকবো, আমি ছবিতে থাকবো, এই ছবি সারা জীবন দেখানো যাবে। রাইট, ক্যামেরায় ওই যে স্পেন দলের সাথে দাঁড়িয়ে থাকা, মানে ও আসলে একটা ফানি ক্যারেক্টার, আসলেই তাই। মানে জলি আদমি আর কি। আচ্ছা, দোস্ত, যেহেতু ওয়ার্ল্ড কাপ শেষ হলো ইউএসএতে, অনেক কিছুই তো হয়েছে আলোচনা, বাট আপনি যদি এখন লুক ব্যাক করেন ওয়ার্ল্ড কাপে, মানে কয়েকটা জিনিস যদি আপনি পিক করেন, কি কি নেবেন আসলে এই ওয়ার্ল্ড কাপ থেকে? হাইড্রেশন ব্রেকটা একটা অপ্রয়োজনীয় জিনিস, অপ্রয়োজনীয় স্টিল ইউ থিঙ্ক? এই হাইড্রেশন ব্রেক দিয়ে তো অনেক টিমের, আর্জেন্টিনা খেলা বদলে গেছে, অনেকের না খেলা। তারপরেও অপ্রয়োজনীয়, খেলার রিদম ব্রেক করা আচ্ছা, এই জিনিসটা উচিত না, কারণ অনেক টিম ট্যাকটিক্যালি অনেক মানে ট্যাকটিক্যালি অনেক ব্যাটার সেট আপ নিয়ে আসে, তাদের সেই সেট আপটাকে আসলে ডিসরাপ্ট করা হয় হাইড্রেশন ব্রেকটা দিয়ে। আবার ফাইনালের মতো মঞ্চে হাফ টাইমে গানা বাজানা দিয়ে হ্যাঁ, আসলে রিদম নষ্ট আমার করা মনে হয় না এটা কেউ এনজয় করছে, আমি তো করি নাই, কেউই করে নাই। খেলার একটা ইন্টেন্সিটির হ্যাঁ। ভিতরে এই জিনিসের আসলে কোনো মানে হয় না। মানে ওইখানে ভাই, তার উপরে মেসির ধরেন- চেয়ে বড় বিনোদন আর কি আছে? হ্যাঁ, তারপরে আবার ট্রাম্পের হস্তক্ষেপের বালাগুনের রেড কার্ড উইথড্র করার যে বিষয়টা মানে হয়েছে, এটাও একটা বাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। ভিএআর এর অনেকগুলা ফ্লস পাওয়া গেছে এই ওয়ার্ল্ড কাপে, মিসইউজের ব্যাপার, ক্রোয়েশিয়া পর্তুগালের একটা কন্ট্রোভার্সি তো আছেই, আবার আর্জেন্টিনা মিশর ম্যাচের একটা ফাউলের ব্যাপার আছে। সো সব মিলিয়ে মানে এই দুইটা বেশি আলোচিত আর কি, একটা পর্তুগালেরটা, একটা আর্জেন্টিনার ওই যে মিশরের সেকেন্ড গোল যেটা বাতিল হয়েছিল সেটা। তো যদিও ওটা লিগালি হয়েছে, পর্তুগালেরটাও যদি টাচ লাগে তাহলে লিগাল। আর ইরানের কথা বলতে হবে এই হ্যাঁ, বিষয়ে। ইরানের যে ব্যাপারটা ওইটাও মানে অনেকগুলো ব্যাপারে ভিআর আসলে মানে ভিআর এর ইন্টারভেনশনটা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে। সামনের ওয়ার্ল্ড কাপে মানুষ আশা করি এসব অনেক অভ্যস্ত হবে, অনেক কিছু নতুন ছিল। এবং বাংলাদেশে প্রচুর দলাদলি হয়েছে, মারামারি হয়েছে, দলবাজি হয়েছে, মানুষের সহিষ্ণুতা মানে একটু সহিষ্ণু হওয়ার যেই ব্যাপারটা, ওইটা সহিংসতার দিকে চলে গেছে। মানুষ আসলে মানে আমার দলের সাথে মিলে না, মতের সাথে মিলে না, এই জন্য গালাগালি, মারামারি, নোংরা আচরণ, ট্রল, এই ব্যাপারগুলো আসলে বেশি বেড়ে গেছিল সোশ্যাল মিডিয়ায়। তো আশা করি এখন একটা ব্যালেন্স হয়েছে, যেহেতু আর্জেন্টিনা নেই, সো এই ব্যাপারগুলো আসলে ওই রকম বিশ্রী পর্যায় পর্যন্ত না যাবে সেইটা প্রত্যাশা করি। আর আমার জন্য আসলে একটু ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট লাইফ, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। হঠাৎ করে ভিজুয়াল মানে এক্সট্রিম ভিজিবিলিটি, বা তারপরেও আমার মনে হচ্ছে যে আমি আমার বিশ্বকাপ তো একরকম ছিল, বাট আমি আর্জেন্টিনা ফ্যানদেরকে একটু মাতিয়ে রাখতে পারছিলাম ফাইনাল। নো ডাউট, নো ডাউট। আর এটা একটা ভালো যে এবং এক্সপেরিয়েন্স, আমি শুধু আর্জেন্টিনা, প্রাউড জার্নি। অ্যান্টি আর্জেন্টাইন ফ্যানদেরও ব্যস্ত রাখতে পারছেন, হ্যাঁ, ঠিক আছে? কারণ হ্যাঁ, এটা একটা নাইটমেয়ারের মতো হয়ে আসছে আর কি, যে এই লোক কেন এরকম করে বলতেছে, আবার যা বলতেছে ওই প্রবলেম হয়ে যাচ্ছে। তো এই সব কিছু থেকে আসলে আমাদের প্রাপ্তি একটাই, ফুটবল নিয়ে মানুষ মানে এই ওয়ার্ল্ড কাপে বেশিরভাগ, এই ওয়ার্ল্ড কাপটাতে অনেক বেশি রিসার্চ করছে, এটা আমি একদম ডেফিনেটলি বলতে পারবো। ধরেন অন্যান্য দিক থেকে হোক, আমার দিক থেকে হোক, যখন রিসার্চটা স্টার্ট, মানুষ আরো বেশি জানতে চেয়েছে, না, that's true, that's right. রুলস জানতে চেয়েছে, যে এখানে নিয়ম কেন, এই নিয়মে কেন এরকম হয়েছে, এগুলো নিয়ে প্রচুর কথা হয়েছে, মানে প্রচুর স্টাডি করছে, এবং মানুষ আরো বেশি বেশি জানার চেষ্টা করেছে। তো এই ব্যাপারটা আমার মনে হয় এই জায়গাটাতে একটুখানি সফলতা আমি নিয়ে যেতে পারবো সাথে করে, যে হ্যাঁ মানুষ মানে ফুটবলটাকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছে, যে কোন ভুলে কি হয়েছে, কেন কে গোল খাইছে, কেন কে গোল দিতে পারছে, এই যে ব্যাপারগুলো অ্যানালাইজ হয়েছে বিভিন্ন টিভিতে, আলোচনায় আসছে, বিভিন্ন শোতে, পডকাস্টে, বারবার এই জিনিসগুলো মানুষ হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপটা একদম ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে এক্সপিরিয়েন্স করার, সে যেই দলেরই ফ্যান হোক না কেন, এই ব্যাপারটা হচ্ছে তার মাথায় গেছে, যে হ্যাঁ এই প্রবলেমের জন্য এই প্রবলেম হয়েছে, এটার জন্য এটা হয়েছে, এটার জন্য এটাতে ভালো রেজাল্ট আসছে। তো এই ব্যাপারগুলো সামনে যখন ওয়ার্ল্ড কাপ হবে তখন আরও বেশি, ধরেন এইবার আমি আসছি, আগামী ওয়ার্ল্ড কাপে হয়তো দেখা যাবে এরকম আরও অনেকজন মানে স্পোর্টস অ্যানালিস্ট আসতেছে, বা যাদের অ্যানালাইসিস টপ নচ হচ্ছে, বা আদার্স। এবং এবার হচ্ছে ওই যে সামি ভাইও ছিলেন, উনি তো ক্রিকেট নিয়ে বেশি করতেন, বাট উনি ফুটবল নিয়েও বেশ ভালো কাজ করেছেন। সো সব মিলিয়ে বলা যায় যে এখান থেকে মূলত আগ্রহের জায়গাটা বেশি তৈরি হয়েছে। সো এখান থেকে যদি দেশীয় ফুটবলের পাইপলাইন তৈরি হয়, আগ্রহ নিয়ে মানুষ যদি ফুটবল সম্পর্কে আরও জানতে শিখতে চায়, তাহলে এটা একটা দারুণ ব্যাপার হবে। না, নিশ্চয়ই। এখন ধরেন বিশ্বকাপ শেষ, আমাদের তো ওই যেটা বললেন আপনি, একটা ব্রেক, এরপরে সবাই ক্লাব ফুটবল নিয়ে ব্যস্ত হয়ে যাবে,
সামনে ট্রান্সফারও শুরু হয়ে যাচ্ছে, তাই না? ট্রান্সফার উইন্ডো, হ্যাঁ, এই ট্রান্সফার উইন্ডোতে যখন আমরা আবার কথা বলবো কোন প্লেয়ারের অ্যাট্রিবিউটস কি, তার শক্তির জায়গা কি, কেন তার এত দাম দিয়ে কিনলো, এই মানুষগুলো যখন আগে থেকেই এসব প্লেয়ারদেরকে ক্লাবের ফুটবলে চিনবে, না, কারণ ওয়ার্ল্ড কাপের রেফারেন্স তো যাবেই হ্যাঁ, সেখানে। প্লেয়ার প্রোফাইল নিয়ে যখন অ্যানালাইসিস হবে তখন ওই মানুষ বুঝবে হ্যাঁ এই দলে এই কয়টা ভালো প্লেয়ার আছে, এদের শক্তিমত্তার জায়গা এটা, তখন সেও বলতে পারবে আজকে এই দুই দলের খেলায় এই দল না এই দল জিতবে, কারণ আগে থেকেই যে স্টাডি এবং রিডিং থাকবে। তো তখন আর আসলে প্রেডিকশন করার জন্য কি মানে আমার এই প্রতিদিন আর আমি তো প্রেডিকশন করা এমনি বাদ দিয়ে দিব, তখন মানুষই প্রেডিকশন করবে এই হলো আমার প্রেডিকশন, আজকে হচ্ছে সুইজারল্যান্ড আর কলম্বিয়ার খেলায় কলম্বিয়া জিতবে, কারণ কলম্বিয়ার এই পজিশনে এমনি এমনি ভালো করবে। তো পাবলিকের ওই পারসেপশনটা তৈরি হবে যে না আমি হ্যাঁ এইভাবে এই অ্যাঙ্গেলগুলো থেকে আসলে খেলা দেখবো। সো আপনার এখন তাহলে প্ল্যান কি? ধরেন আপনি এখন এই আমার এখন প্ল্যান হচ্ছে লাইফে বিজি হয়ে যাওয়া, নিজের ব্যবসায় ব্যস্ত হয়ে যাওয়া, আর ক্লাব ফুটবলে মানে নিজের যেই কাজ মানে ফুটবল নিয়ে যে লেখালেখিটা ক্লাব ফুটবলে ছিল ওই লেখাটাকে জাস্ট ভিডিও আকারে পাবলিকের কাছে বেশি পাঠানো। তো ভিডিও হইলে পাবলিক হচ্ছে যে জিনিসটাতে বেশি এঙ্গেজ করবে বা বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো বেশি মানুষের কাছে পৌঁছানো ক্লাব ফুটবলের ইনফরমেশন আদার্স সব কিছু, বিশেষ করে আমি তো বার্সেলোনা ঘরানার মানুষ, ওই ফুটবলটা নিয়েই বেশি কথা হবে, স্প্যানিশ স্টাইল ফুটবলটা নিয়ে আসলে বেশি কথা হবে। তারপরে ধরেন আদার্স দল যেগুলো বার্সেলোনার সামনে মুখোমুখি হতে যাচ্ছে ওদেরকে নিয়ে অ্যানালাইজ হবে, তো সেখানে কারো প্রিয় দল থাকলে সেটা চলে আসবে। আবার রিয়াল মাদ্রিদ নিয়েও মোটামুটি বেশি ভালো কথাই হবে, কারণ যেহেতু বার্সেলোনার রাইভাল ওয়াচ বলে একটা ব্যাপার থাকে। আমি এমনিতেই মনে করেন যে অ্যানালাইজটা তো কোনো জব না, চাকরি না যে আমি কোনো মানে এটাকে কি বলে আমি সব দলের অ্যানালাইসিস করাটা আমার একেবারে ডিউটি না। এখানে কেউ যদি বলে যে এরকম যে ভাই আমার টিমটার ব্যাপারে একটু বলেন, ইনসাইট দিতে পারেন কিনা, তখন আমি চিন্তা করব। বাট আমি যে সমস্ত জিনিসগুলো পছন্দ করব মানে আমার ফ্যান অ্যাঙ্গেল থেকে যেটা আসবে আমি সে দল নিয়েই আসলে কথা বলবো। কিন্তু সেইখানে আপনার এইটার মাঝখানে বাংলাদেশের ফুটবলের জায়গা কতখানি? অনেক বেশি। এবার আমি আসলে বাংলাদেশের ফুটবল মৌসুম বা যখনই হচ্ছে কোনো প্লেয়ার নিয়ে কথা হবে, আলোচনা হবে, কোনো নতুন প্লেয়ার উঠে আসার ব্যাপার আসবে, সেই প্লেয়ারটাকে ক্লোজলি ফলো করা, তার প্রোফাইল অ্যানালাইজ করা বা তাকে কোন পজিশনে কিভাবে দেশের ফুটবলে আরেকটু বেটার কাজে লাগানো যায়, বাংলাদেশের খেলা রেগুলার দেখা থেকে আসলে বাংলাদেশ ফুটবলের মানে উন্নতির জায়গাগুলো এবং কোথায় ভালো করেছে সেই জিনিসগুলো নিয়ে প্রাউড মোমেন্ট তৈরি করা বা এই সমস্ত ব্যাপারগুলো তো থাকবেই। কারণ দেশের ফুটবলে থাকবো, দেশের ফুটবল নিয়ে মানে সারা বছর বিদেশি ফুটবলার ক্লাব করে থাকলে তো আসলে হয় না। তার উপর এই বছর দেশের ফুটবলে বড় ইভেন্ট আছে, আমাদের সাফ হচ্ছে এবার দেশের মাটিতে, এবং বাংলাদেশ তো সাফটা কাভার করবো অবশ্যই, সাফ নিয়ে কথা হবে, বিশেষ করে বাংলাদেশের ম্যাচগুলো নিয়ে তো ডেফিনেটলি। শিওর শিওর। স্পেশালি আমার কিছুদিন আগে এই ওয়ার্ল্ড কাপে আমার টমাস ডুলির সাথে একটা প্রোগ্রাম করা হলো, মানে এই লোকটাকে দেখার পর কথা বলার পর আমার তার প্রতি রেসপেক্ট অনেক বেশি বেড়ে গেছে। ভাই 2টা ওয়ার্ল্ড কাপ খেলা লোক, অ্যান্ড হি রিয়েলি মানে নোজ ফুটবল, আমার কাছে সেটা মনে হয়েছে, এবং হি ওয়ান্টস টু ডু সামথিং আসলে বাংলাদেশের ফুটবলে। সেটা হইলে তো ধরেন আমরা যদি মানে বাইরে থেকেও ইনপুট দিতে পারি, ভেতরে যাওয়ার দরকার নেই, ভেতরে যাওয়ার ইচ্ছাও নেই আমার, বাইরে থেকে ইনপুট দিতেই স্বাচ্ছন্দ্য বোধ করবো, কারণ আমার কাজের জায়গা এবং কমফোর্ট জোন আলাদা। ওখানে ওই প্লেসটা হচ্ছে গিয়ে একটু টাফ হবে, ডিফিকাল্ট হবে, আর আমি অত বড় কেউ না, অত এক্সপিরিয়েন্সড কেউ না যে এক বিশ্বকাপের হাইপ দিয়ে ওইভাবেই, আমারও ইচ্ছা নেই, আমারও আরও অনেক স্টাডি করতে হবে। নিজের জীবন, জিন্দিগি, ব্যবসা, পরিবার, এর বাইরে প্যাশনের জায়গাটা হলো খেলা দেখা। ওইটুক খেলা দেখবো, আগে পোস্ট করার যে টাইমটুকু নিতাম ওই টাইমটুকুতেই আসলে ভিডিও আসবে, সেই ভিডিওটাকেই আসলে প্রেজেন্ট করা হবে যাতে মানুষ সহজ ভাষায় ফুটবলটা বুঝতে পারেন, মানে সহজ ভাষায় বোঝা যায়। কারণ মানে একটা ম্যাচকে ভাঙা মানেই তো অ্যানালাইজ করা, একটা ম্যাচকে ভেঙে 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 পর্যায়ক্রমে সেই প্রক্রিয়াগুলো দেখানোটাই হলো লক্ষ্য। তো সেই লক্ষ্য থেকে আসলে মানে যতটুকু পসিবল, এবং এটা সবসময় আমার চয়েসের জায়গা থেকেই আসবে, আমি কোনো নিউট্রাল অ্যানালিস্ট নই, সরি টু সে। আমার মনে হয় দর্শকদের জন্য মেসেজটা ক্লিয়ার। আচ্ছা, আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। আর ইউ হ্যাপি উইথ ভিএআর? এবার ওয়ার্ল্ড কাপে ভিএআর যেহেতু এত আলোচনায় থাকলো, মানে আই এম ওভারঅল হ্যাপি। মানে আমেরিকা হইলে, আমেরিকান সয়েলে হইলে আসলে অনেক কিছুই একটু ডিফারেন্ট, একটু ঝামেলার, একটু বাট রেফারিরা এই ওয়ার্ল্ড কাপে আসলে নিজেদের কাজ এবং দায়িত্বকে অনেক প্যাশনের সাথে করেছেন, এবং ফাইনাল ম্যাচেও আর্জেন্টিনার খুব বেশি অভিযোগের জায়গা নাই আসলে। লাল কার্ড যেটা, এটা ফেয়ার,
এবং ধরেন রেফারি অনেক ধৈর্যশীল না হলে পারাদেশ আরও অনেক আগে অফ হয়ে যান, মানে সত্যি বলতে। এবং স্পেনও ফাউল করেছে 21টার মতো, কিন্তু স্পেনের ফাউলগুলো ছিল একেবারে সফট, ট্যাকটিক্যাল, খেলার অংশের মতো মনে প্রফেশনাল হয়েছে। ফাউল। মানে যেই ফাউলে অপোনেন্টকে এন্ডেঞ্জার করা হয় না, এই টাইপের ফাউল। সো ইয়েলো বা রেড কার্ড অফেন্স তো প্রশ্নই আসে না। সো রেফারি প্লেড হিজ গেম। এবং 50-50 ডিসিশনও কখনো আর্জেন্টিনার বিরুদ্ধে দিছে এরকম না, পাইলে দিছে, না পাইলে দেয়নি। সো দ্যাট ওয়াজ এ ভেরি ক্লিন গেম। আচ্ছা, এবার যদি একটু 4 বছর সামনে তাকাই, নেক্সট ওয়ার্ল্ড কাপটা আলোচনা আছে 64 দল, ফিফার প্রেসিডেন্ট নিজেই বলছে তারা চিন্তা করছেন, এবং 3টা মহাদেশে হবে, ইউরোপ, স্পেন, পর্তুগাল, আফ্রিকা, মরক্কো, আবার যেহেতু 100 ইয়ার সেন্টেনারি, সো উরুগুয়ে আর্জেন্টিনাতেও ম্যাচ হবে। ওখানে 2-3টা ম্যাচ হবে, শুরুর 2-3টা আসলে মানে লাতিন 2-3টা, বাকিগুলো হচ্ছে আফ্রিকা আর ইউরোপ মিলে হবে মেবি। হ্যাঁ, 64 টিম হলে, আমরা তো 48 টিমকে সন্দেহ করছিলাম, কিন্তু ছোট ছোট টিম এসে যে খেলা দিয়েছে, আসলে ওয়ার্ল্ড স্টেজে অনেক দলই পারফর্ম করা উচিত। বেশি টিম আসলে গোলও বেশি হবে বড় প্লেয়ারদের। সো এনজয় করার জায়গা এবং সমীকরণ মিলানোর অনেক ভালো ভালো জায়গা তৈরি হবে। ওকে, খেলা বেশি হলে বেশি, কিন্তু একটাই আবেদন থাকবে, অড টাইমে জানি ভাই আর না হয়। শরীরের উপর দিয়ে অনেক প্রেশার গেছে এবার, আর নিতে পারবো না সত্যি। না, টাইমিং তো আসলে আমাদের জন্য একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। বিশেষ করে দেখা যাবে সারা রাত খেলা, এরপর সারাদিন ধরে এইসব প্রোগ্রাম করতে হয়েছে আমাদেরকে। আমরা আরেকটা বিষয় যেটা জানতে চাইবো আপনার কাছে, আপনার নিজের ব্যাপারে। আপনার প্রথমে ওয়ার্ল্ড কাপে আপনার ফ্রান্স একটা সময় থেমে গেল, আর্জেন্টিনা ফাইনালে হেরে গেল, আপনার সমালোচকরা কীরকমভাবে? আই ডোন্ট কেয়ার সত্যি বলতে, কারণ সমালোচনা যে করবে তার নেচারই সমালোচনা করা। ধরেন এমন এমন কোনো ব্যাপার আমার নজরে এসেছে যে এআই দিয়ে স্ক্রিপ্ট করে তারপরে ভিডিও করে, অ্যান্ড দেন এআই নলেজ, এটা সেটা। তুমি ভাই একটা এআই দিয়ে বানায় একটা ভিডিও বানাও, বা এরকম ফ্যান এঙ্গেজমেন্ট তৈরি করো, তোমার দলের ফ্যান এঙ্গেজমেন্ট তৈরি করো, আই এম হ্যাপি উইথ দ্যাট। তাহলে অ্যানালাইসিস ফিল্ডটা বাড়বে। আরেকজন যদি জয়েন করে, তাহলে অ্যানালাইসিসের ফিল্ডটা বাড়বে, অনেক বেশি বেশি অ্যানালিস্ট তৈরি হবে ফুটবল যারা বিশ্লেষণ করতে ভালোবাসে। সো যারা রেগুলার খেলা দেখে সবাই বিশ্লেষকই হয়ে উঠবে। খেলা শেষে চা দোকানে বন্ধু কামাল আর রহিম যদি আলোচনা করে, তখনও খেলা বিশ্লেষণই করে। কি করে যে এই গোলটা এই কারণে খাইছে, ওই গোলটা এই কারণে। সেই জিনিসটা ওরা হয়তো ক্যামেরায় এসে বলে না, আমি বলতেছি, তো তুমিও বলো, শুরু করো। থ্যাংক ইউ, ওয়েলকাম টু দ্য ফিল্ড। আচ্ছা, সব শেষে একটু ব্রাজিল নিয়ে কথা না বললেই না। ইয়েস, আপনার কি মনে হয় যে এই লাতিনে নেক্সট, যেহেতু আপনি আর্জেন্টিনার একটু ট্রানজিশনাল পিরিয়ড যাবে। মেসি না গেলে আর্জেন্টিনার জায়গাতেই থাকবে, হয়তো এমনই খেলবে, উই ডোন্ট নো কি হয়। আর মেসি গেলে একটা ট্রানজিশনাল ভালো ধাক্কা আসবে, যেখানে আর্জেন্টিনা পিছিয়ে যাবে। সেক্ষেত্রে 28 কোপার জন্য ব্রাজিলকে ফেভারিট বলা যায়, কারণ ব্রাজিল মানে আঞ্চলিকের আন্ডারে ভালো একটা প্রজেক্টে আছে, যেটা ধীরে সুস্থে আগাচ্ছে। সো নেইমারও যখন চলে যাবে, এক্সট্রাভাবে নেইমারকে ইনক্লুড করার প্রেশারটাও থাকবে না। তখন ব্রাজিল তারকা নির্ভর না হয়ে একটা টিম, হোল কম্বাইন্ড টিমের মতো আচরণ করবে, লাইক স্পেন। হ্যাঁ, সেক্ষেত্রে ফিনিশিং টাচটা ভালোভাবে এসে গেলে বা প্রবলেমেটিক জায়গাগুলো সলভ হয়ে গেলে কিন্তু ব্রাজিল ইজ ব্রাজিল। ব্রাজিলের ফুটবল কিন্তু বিউটিফুল ফুটবল, মানে ইউরোপিয়ান পাওয়ার ফুটবলকে বিট করার মতো ফুটবল। কিন্তু মানে ওই ছন্দের ফুটবলটা কিন্তু ব্রাজিলের এত, মানে ব্রাজিল প্রেমী বাংলাদেশ থাকার কারণ ওরা যে 2002 সালে ওই ছন্দের প্রেমে পড়ছে, তার আগ থেকেও ব্রাজিল শৈল্পিক ফুটবল খেলতো। সো ওই জায়গাটা তৈরি হলে আর্জেন্টিনার কিছুটা খারাপ সময় যাবে। এই ওয়ার্ল্ড কাপে যেই নাইটমেয়ারটা ব্রাজিল ফ্যানরা সহ্য করছে, সিমিলার স্টোরিটা হয়তো আর্জেন্টিনা ফ্যানদের জন্য আসতেছে। বাট ব্রাজিল কিছুটা অ্যাডভান্স স্টেজে যাবে, হয়তো ফাইনাল খেলতে পারে, হয়তো জিতেও যেতে পারে। মানে ওই জায়গাটা থেকে আসলে, মানে যেই জিনিসগুলো এখনকার আর্জেন্টিনা ফ্যানরা যেটা লিড করছে 4 বছরের 3টা ফাইনাল, এই টাইপের মানে একটা জার্নিতে ব্রাজিলিয়ান ফ্যানরাও একটা ফাইনাল লিড করতে পারে যে কোনো সময়, বা যে কোনো একটা ভালো অবস্থানে যেতে পারে ওয়ার্ল্ড কাপে। তো এই জায়গাটা থেকে আসলে ব্রাজিলের সময়টা ভালো আসবে, আর্জেন্টিনার সময়টা একটু খারাপ আসতে পারে। আর ধরেন ওই যে ব্রাজিল সামনের দিকে যখন যাবে, আর্জেন্টিনা যদি আগে বাদ যায়, তখন ওই ব্রাজিল ফ্যানদের মতোই অবস্থা হবে। ব্রাজিলের বিরুদ্ধে যেই দাঁড়াবে সেই দলে যোগ দেওয়ার ওই ব্যাপার তৈরি হবে। বাংলাদেশে এই উন্মাদনাটা অনেক এনজয়েবল। এবারও আসলে আর্জেন্টিনা যদি ফাইনালের আগে বাদ হয়ে যেত, বিশ্বকাপ সেদিনই শেষ হয়ে যেত। আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত গেছে বলেই বিশ্বকাপটা ফাইনাল পর্যন্ত টিকে ছিল। তো
সো ওকে, হাবিবুর রহমান, আমরা শেষ করছি। ঢাকা ফ্ল্যাশের সঙ্গে আপনি ছিলেন এতদিন, সেই জার্নিটা নিয়ে ঢাকা ফ্ল্যাশ এবং দর্শকদের জন্য যদি কিছু বলতে চান। যারা হচ্ছে ওই যে কুইজ বিজয়ী হয়েছে, লাকি উইনার, তাদেরকে অভিনন্দন। আর হচ্ছে ধরেন আপনাদের ইনিশিয়েটিভটা ভালো, একেবারে ফ্রেশ স্টার্ট থেকে গ্রো করার যে জার্নিটা, আমিও গ্রো করেছি, আমার সাথে আপনাদেরও যে গ্রোথটা, এটাও একটা রিমার্কেবল জার্নি ছিল। সবার পরিশ্রম ছিল এবং এখানে এসে আমরা আসলে একটা অ্যাজ এ ফ্যামিলির মতো আড্ডা, গল্প, গানে আসলে এই যে ওয়ার্ল্ড কাপটা পার করছি। হ্যাঁ, মানে এটা আসলে ওই যে আমাদের ফ্যান অ্যাঙ্গেল জার্নিটাও ভালো ছিল, আবার এই জায়গায় এসে আড্ডা দেওয়া, গল্প করা, গল্পের ছলে কথা বলা এবং ফুটবলের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরা, এই জায়গাগুলোতে আমাদের জার্নিটা একটা পূর্ণতা হয়ে গেল। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাকে আপনাদের প্ল্যাটফর্মের অংশ করেছেন। থ্যাংক ইউ হাবিবুর রহমান, দেখা হচ্ছে আবারও নিশ্চয়ই খুব শীঘ্রই। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ঢাকা ফ্ল্যাশ ওয়ার্ল্ড কাপ ক্রেজে বিশ্বকাপের আয়োজন। আজকে হয়তো আমি জানি না, আমাদেরকে কি একটু ডাউন মনে হয়েছে, আর্জেন্টিনা হেরে গেছে এই জন্য হতেও পারে, বাট ওভারঅল উই অ্যাকচুয়ালি এনজয়েড ওয়ার্ল্ড কাপ আপনাদের সাথে নিয়ে। আপনাদের সাথে ছিলেন বলেই আমরা এতটা উপভোগ করতে পেরেছি, এখানে এসে কথা বলতে পেরেছি আপনাদের জন্য। আপনারা ছিলেন আমাদের শক্তি এবং চাই এভাবে থাকবেন। ঢাকা ফ্ল্যাশের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলের সঙ্গে প্লিজ যুক্ত হয়ে যাবেন। আমাদের ওয়েবসাইট www.dhakaflash.com, সেটাও ভিজিট করবেন এবং সামনে আরও নতুন নতুন আয়োজনের জন্য ভিজিট করতে ভুলবেন না আমাদেরকে। আজকের মতো আমি ফয়সাল তিতুমির বিদায় নিচ্ছি। আপনাদের রিভিউ, ফিডব্যাক, গালাগালি, হেট, লাভ সব কিছুর জন্য কমেন্ট বক্স উন্মুক্ত আছে, সেখানে আপনাদের সঙ্গে থাকতে চাই আমরা। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বাই বাই, টাটা।